হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ক্লাসে আমরা ডিসকাস করতে চলেছি হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসেনের দ্য লিটল ম্যাচ গার্ল। তো লিটল ম্যাচ গার্ল নাম শুনেই বুঝতে পারছো একটা কোনো ছোট বাচ্চার নিয়ে গল্প, তাই না? গার্ল বলছে আর সে কি একটা বাচ্চা মেয়ে। আর লিটল ম্যাচ গার্ল কেন বলা হচ্ছে? আচ্ছা, লিটল মানে তো বুঝলাম ছোট, আর গার্ল মানে মেয়ে। ম্যাচ কেন বলা হচ্ছে সেটা আমরা গল্পের আগে দেখব, ঠিক আছে? তো গল্প পড়ার আগে আমি বরাবরই বলি আমরা একটা অথার নিয়ে আমাদের কিন্তু ইনফরমেশন জানা দরকার। যদি অথার নিয়ে জানি আমাদের গল্পটা কিন্তু আরো ইজি হবে বুঝতে, তাই না? তো এই হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন কে ছিলেন? না, হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন ছিলেন একজন ডেনমার্কের লোক, যার জন্ম হয় 2 এপ্রিল 1805 সালে। তো তিনি মেনলি শিশু সাহিত্য নিয়ে পরিচিত। তিনি বাচ্চাদের জন্য, ছোটদের জন্য অনেক লেখালেখি লিখতেন, আর তার গল্পের থিমগুলোও সেরকমই ছিল। তিনি তার পুরো জীবনকালে প্রায় 156-রও বেশি গল্প লিখেছেন, ঠিক আছে? যেগুলো কিন্তু ভবিষ্যতে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা হয়েছে। প্রায় ল্যাঙ্গুয়েজ বলতে প্রায় 125টা ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা হয়েছে। তোমরা বুঝতেই পারছো, তিনি যদি ডেনমার্কের লোক হন তো অবভিয়াসলি তিনি হয়তো লোকাল কোনো ল্যাঙ্গুয়েজে লিখতে পারেন বা অন্যান্য ল্যাঙ্গুয়েজেও লিখতে পারেন, কিন্তু সেই গল্পগুলো আমাদের কাছে পৌঁছানো হয়েছে ট্রান্সলেট করে, তাই না? তো তিনি কি কি লেখা লিখেছেন? শিশু সাহিত্য ছাড়া তিনি লিখেছেন কবিতা লিখেছেন, তিনি উপন্যাস লিখেছেন, তিনি ট্রাভেলগ মানে ভ্রমণ কাহিনীও লিখেছেন, আর তিনি কিছু প্লে মানে ড্রামাও লিখেছেন। তবে তার ম্যাক্সিমাম লেখা কিসের উপর বেস করে? শিশু সাহিত্য নিয়ে। তো আজকের যে গল্পটা আমরা পড়তে চলেছি দ্য লিটল ম্যাচ গার্ল, এটাও সামহাও সেই থিমকেই বেস করে হয়েছে, ঠিক আছে? তো যদি প্রথমবার চ্যানেলে এসে থাকো সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিও ভালো লাগলে, এক্সপ্লেনেশন ভালো লাগলে লাইক শেয়ার করো। চলো এগোনো যাক। তো এই গল্পটা হচ্ছে নিউ ইয়ার, বছরের বলতে পারো বছর শুরু হবে, আর নিউ ইয়ার ইভ বলতে পারো বছর শুরু হবে, অথবা গত বছরের লাস্ট দিন, ঠিক আছে? 31শে ডিসেম্বর আর 1 জানুয়ারির একটা জাংচারে গল্পটা তৈরি। ক্লিয়ার? তো নিউ ইয়ার বরাবর কি হয়? নিউ ইয়ার বলতে আমরা সেখানে জানি সব লোক উৎসব করে, কেউ কেউ কাউন্টডাউনও শুরু করে, আমরা খুব আনন্দও করি, হ্যাপিও থাকি, তাই না? আর এটা কিন্তু বছরের খুব ঠান্ডা সময় হয়। ক্লিয়ার? তো আমরা যে কোনো জিনিসের জানবো দুটো সাইড হয়। যেমন করে একটা কয়েনের দুটো সাইড হয়, সেরকম করেও আমরা যেমন একটা জিনিসের, একটা শহরের ভালো জিনিস দেখছি, নিউ ইয়ারে সবাই আনন্দ থাকে, তেমন কিন্তু গল্পের একটা খারাপ দিকও থাকে, তাই না? তো নিউ ইয়ারে এমনও কিছু লোক থাকে যারা অর্থ উপার্জনের জন্য বাইরে বেরোয়। ফুটপাতের কিছু লোক থাকে যারা শ্রমজীবী মানুষ, তারা কিছু পরিশ্রম করে। কেউ কেউ হয়তো আমাদের মতো অতটা স্বাচ্ছন্দ্য বোধ করে না, তাই না? তারা হচ্ছে, মনে করো, তারাও কষ্টে থাকে, তারা খাবার পায় না, তারা ঠিকঠাক পরার কাপড় জামা পায় না। তো এরকমই একটা গল্প। গল্পের একটা নেগেটিভ সাইড বলতে পারো, নিউ ইয়ারে যখন সবাই খুব আনন্দ করছে না, সেই সময় একটা ছোট্ট গার্ল, একটা লিটল গার্ল, সে কি করছে? তার কাছে তার একটা ছেঁড়া জামা কাপড় আছে, তার জামা কাপড়গুলো ভালো নেই, তার কাছে পায়ে জুতোও নেই, তার কাছে খাবারও নেই। সে বেরিয়েছে কি করতে? না, ম্যাস্টিক বিক্রি করতে। ম্যাস্টিক আমরা জানি, ম্যাস্টিক কি? ম্যাস্টিক হচ্ছে দেশলাই বাক্স বলতে পারো। তো সেগুলো বিক্রি করছে, ঠিক আছে? এবার মেয়েটার কিভাবে বাড়ি চলে? না, তার বাবা তাকে পাঠিয়েছে বেশ কিছু ম্যাচ বক্স দিয়ে, বলেছে যা এগুলো বিক্রি কর, বিক্রি করে যা অর্থ উপার্জন হবে সেইটাকে আমরা খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? তো সমস্যাটা হচ্ছে এই মেয়েটা সারাদিন সকাল থেকে ঘুরেছে, সন্ধ্যাও হয়ে গেছে, কিন্তু তার একটা মাত্র ম্যাচস্টিক বিক্রি হয়নি, ঠিক আছে? এবার সে তো জানে যদি আমি ম্যাচস্টিক নিয়ে বাড়িতে যাই তাহলে কি হবে? বাবা রেগে যাবে, বাবা আমাকে মারামারি করবে। তো সে সেই জন্য কি হচ্ছে, কোথাও যায়নি, সে ওখানে দাঁড়িয়েছে অবাক হয়ে। এবার প্রশ্ন হচ্ছে মেয়েটার পায়ে জুতো নেই কেন? না, মেয়েটা কোনো জুতো নেই, তার মায়ের জুতোটা পড়েছিল। আমরা অনেক সময় দেখেছি বাচ্চারা কি হয়, বড়দের জুতো পরে, আর বড়দের জুতো পরলে কি হবে, সেটা তো তার পারফেক্ট সাইজ নয়। তখন কি হয় সমস্যাটা? তার পায়ে সেটা আলগা থাকে। তো মেয়েটা যখন রাস্তা ক্রস হচ্ছিল, তার পা থেকে একটা জুতো খুলে গেছে, ঠিক আছে? অবভিয়াসলি আলগা ছিল, ক্রস করছিল, রাস্তা পার হচ্ছিল, স্পিডে পার হচ্ছিল, সেই মুহূর্তে তার পা থেকে একটা জুতো খুলে যায়। আরেকটা জুতো একটা ছেলে নিয়ে চলে যায়। তার পা থেকে যখন খুলে যায়, একটা ছেলে নিয়ে চলে যায়। সে কি বলে নিয়ে যায়? যখন আমার ছেলে হবে তখন আমি এই জুতোটা তাকে দেবো, ঠিক আছে? তো যাই হোক, তুমি বুঝতে পারছো, তুমি যখন ঘরে থাকো, তুমি বাবা মায়ের সাথে থাকো, তুমি প্রোটেক্টেড থাকো। তুমি যখন বাইরে থাকো তোমাকে স্ট্রাগল করতে হয়। কেউ তোমার জিনিস নিয়ে নেয়, কেউ তোমাকে তোমার সারাদিনের পরিশ্রম, যেটা তুমি অর্থ উপার্জন করলে সেটা তোমার নিয়ে নেয়, কেউ তোমার খাবার নিয়ে নেয়। তো বাইরে অনেক কিছু স্ট্রাগল করে তাকে থাকতে হয়। তো এখন পরিস্থিতি কি? মেয়েটার পায়ে জুতো নেই, তার জামা কাপড়ও ছেঁড়া।
এবার সে বাড়িতেও যেতে যাচ্ছে না। আচ্ছা, বাড়িতে যেতে যাচ্ছে না তার কারণ হচ্ছে দুটো। প্রথমত বাবা রাগ করবে গেলে, বাবা বকাবকি করবে, মারামারি করবে। আর দ্বিতীয়ত তার বাড়িটা কিন্তু খোলা। আমাদের মধ্যে তো এরকম খুব সুন্দর বা খুব ঘেরা বাড়ি নেই, তার বাড়িটা খোলা। ঠিক আছে, খোলার জন্য সেখানে বাতাস বেশি প্রবাহ, মানে বাতাস বেশি থাকছে। আর শীতের সময় আমরা জানি যত বাতাস লাগে তত কি হয়, ঠান্ডা লাগে, তাই না? এবার মেয়েটা, যে ছোট্ট মেয়েটা, সেই মেয়েটা দেখো, মেয়ে বলো বা বাচ্চা বলো, ছেলে বলো, তাদের মুখ সবসময় নিষ্পাপ হয়। আমি বরাবরই বলি যে যদি তোমার কাছে বেসিক নিডস কি কি, অন্ন, বস্ত্র, বাসস্থান, ঠিক আছে, এই তিনটে জিনিস থাকে, তুমি নিজেকে লাকি ফিল করবে। কিন্তু আমরা কি করি, দিন দিন যত আমাদের কাছে জিনিস থাকে আমরা কিন্তু তত মনে করি আরো জিনিস দাও, আরো জিনিস দাও। কিন্তু একটা জিনিস ভুলে যাই, আমাদের কাছে যেটা আছে সেটা কিন্তু এক একজনের কাছে নেই, তাই না? আমার কাছে যদি অন্ন, বস্ত্র, বাসস্থান থাকে, আমি কিন্তু অন্যদের থেকে যথেষ্ট হ্যাপি। আর এই জন্যই সবসময় নিজের প্যারেন্টসদের কাছে, নিজের ফ্যামিলির কাছে ফর্চুনেট থাকো, কারণ তারা নিজেদের সেরাটা তোমার কাছে সবসময় শেয়ার করে, তাই না? তাদের কাছে যতটুকুই আছে তারা কিন্তু সেটাই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করে। এবার ভাবো এই মেয়েটার, আমরা এখন ক্লাস মনে করো 10-এ পড়ছি, আমরা 9-এ পড়ছি, যে ক্লাসেই পড়ি, আমাদের কিন্তু এইগুলো নিয়ে ভাবতে হয় না। কিন্তু এই মেয়েটাকে খুব অল্প বয়সেই তাই কিন্তু অর্থ উপার্জনের জন্য বেরিয়ে যেতে হচ্ছে। পড়াশোনা তো ছাড়ো, তার খাওয়া দাওয়া ছাড়ো, তাকে নিজের খাওয়াটাও নিজের, মানে খাওয়ার জন্য নিজেকে উপার্জন করতে হচ্ছে। ইভেন মানে ভাবো, এত ছোট্ট বয়সে তাকে রেসপন্সিবিলিটি এতটাই দেওয়া হয়েছে, সে বাড়িতে যেতে দ্বিধাবোধ করছে, তাই না? যে সময় মনে করো আজকে এখন তোমরা 10-এ পড়ছো বা 9-এ পড়ছো, তোমাদেরই মতো হয়তো কোনো ছেলে কোনো একটা জায়গায় কাজ করছে, হয়তো বাড়ির ছোট বোন তার কাছে আছে, তার বোনকে মানুষ করছে, মা হয়তো অসুস্থ, তার জন্য টাকা উপার্জন করছে। তো আমি যেমন গল্পের শুরুতেই বললাম, গল্পের কিন্তু দুটো দিকও আছে। তো এরকম মেয়েটার কিন্তু এরকম একটা ক্রিটিক্যাল অবস্থা। তো বছরের একটা ঠান্ডার দিন। তো সেই সময় বেশ কিছু স্নোফ্লেক্স কি, এই যে দেখো ছবিতে দেখা যাচ্ছে, তো এরকম বেশ কিছু স্নোফ্লেক্স মেয়েটার মাথায় পড়ছে, সেটা তাকে খুব সুন্দর দেখতে লাগছে। এমনি নিষ্পাপ মুখ, তার উপর এটা তাকে দেখতে খুব সুন্দর লাগছে, ঠিক আছে? সে রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তায় দেখছে বিভিন্ন জন বিভিন্ন রকম খাওয়া দাওয়া খাচ্ছে বা খাওয়া দাওয়া করছে, সেখানে বিভিন্ন রকম খাবার দাবার আছে, কিন্তু সে কিন্তু কোনো কিছু নিতে পারছে না। কেন? তার কাছে টাকা নেই। তাহলে ভাবো তার কাছে অবস্থাটা ভাবো। আহ, তোমার কাছে টাকা নেই, তোমার কাছে বাড়িতে যে যাবে সেই সুযোগটা নেই, তুমি সারাদিনে একটাও ম্যাচস্টিক বিক্রি করো না, ইভেন তুমি ভাবছো আমি বাড়িতে গেলে বাবা বকবে। তো মেয়েটা এরকম সিচুয়েশনে যখন বুঝতে পারলো যে বাড়িতে যে উপায় নেই বা আমি কোনো কিছু খাবার খেতে পারবো না, সে কি করলো, রাস্তার একটা ধারে একটা দেওয়ালের ভাঁজে, মানে মনে করো দুটো দেওয়াল থাকে, দেওয়ালের জয়েন্টের কাছে মেয়েটা গেল আর মেয়েটা বসে পড়লো, ঠিক আছে? তাহলে মেয়েটার কাছে এখন সম্বল বলতে কি, না তার ড্রেসের পকেটে, তার জামার পকেটে, ছেঁড়া জামার পকেটে বেশ কয়েকটা ম্যাস্টিক আছে। তো মেয়েটা অনেকক্ষণ ধরে ভাবলো, যেমন আমাদের হয়, তোমার হাতে যদি একটা পেন থাকে, তুমি যদি কিছু না করো, তুমি পেনটা নিয়ে ঘাঁটো। এখন তো আমরা মানে অতিরিক্ত মডার্ন, আমরা কি করি, হাতে ফোন থাকলে ফোন নিয়ে বসে পড়ি। কিন্তু এতে এর একটা নেগেটিভ সাইডও আছে, তুমি সারাউন্ডিংস কিছু দেখতে পাও না। যাই হোক, গল্পে ফিরে আসি। তো মেয়েটা কি হলো, মেয়েটা তার হাতের যে ম্যাস্টিকটা এলো, সে ভাবলো এক কাজ করে এই ম্যাস্টিকগুলোকে জ্বালাই। তো সে কি করলো, প্রথম ম্যাস্টিকটাকে জ্বাললো এরকম করে, ঠিক আছে? দেখতে পাচ্ছ ম্যাস্টিক জ্বাললে যা হয়, আগুন জ্বললো। তো এই আগুনটা জ্বলতে সে কি করলো, একটু হিট পেলো। তুমি যদি কোনো ঠান্ডার জায়গায় থাকো, তুমি দেখো রাস্তায় কোনো একটা জায়গায় আগুন জ্বলা হচ্ছে, আগুন জ্বেলেছে কেউ, তুমি একটু গেলেও কিন্তু গরম ফিল করো। তুমি বাড়িতে আছো, নিচে গেলে জল খেতে বা কিছু করতে গেলে কিচেনে দেখলে মা রান্না করছে, একটু গরমের ফিলটা নিলে, তাই না? তো শীতকালে কি হয়, এরকম আমরা একটু গরমের ফিল পাই। তো মেয়েটা হঠাৎ করে যেই ম্যাস্টিকটা জ্বাললো, সে শুধু গরম পেলো তাই নয়, সে ইমাজিনেশন শুরু করলো। কি ইমাজিনেশন শুরু করলো, সে ফিল করলো এটা ম্যাস্টিক নয়, এটা একটা উনুন, এটা একটা স্টোভ। এই স্টোভের কাছে আমি হিট পাচ্ছি, গরম পাচ্ছি। এই বলে সেই যেই স্টোভটার কাছে যেতে গেল, তার ম্যাস্টিকটা কি হলো, নিভে গেল। আর যেই নিভে গেল, সঙ্গে সঙ্গে তার ইমাজিনেশনের জায়গাটাও স্টপ হয়ে গেল। তো মেয়েটা ভাবলো ভালো কথা, আর একটা ম্যাস্টিক জ্বালি। আবার একটা ম্যাস্টিক জ্বাললো। এবারে সে দেখতে পেলো একটা ডাক। ডাক বলতে কি, হাঁস, তাই না? সে দেখলো একটা গোটা ডাক তার সামনে টেবিলে সাজানো আছে। আর শুধু যে ডাকটা তার সামনে সাজানো আছে সেটা নয়, ডাকটা একটা ফোর্ক, মানে কাঁটা চামচ আর ছুরি নিয়ে তার দিকে এগিয়ে আসছে। তাকে খেতে নয়, বলছে আমাকে খাও। যেমন করে তোমার কাছে যদি টাকা না থাকে, তুমি যদি রাস্তার পাশ দিয়ে যাও, তোমার মনে হবে যেন দোকানগুলো তোমাকে খেতে ডাকছে। আবার সেই জিনিসটাই তোমার কাছে যদি টাকা না থাকে, মনে হবে যেন দোকানগুলো তোমাকে তাড়িয়ে দিচ্ছে। তো যাই হোক, গল্পে ফিরে আসি। ডাকটা যেন ফিল করছে, ডাকটা যেন বলছে আসো আমাকে খাও। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে মেয়েটা এগুলো ইমেজিন করছে কেন? ভালো করে দেখো, শীতের সময় তোমার প্রথম জিনিস দরকার হয় গরম, একটু হিট।
যার জন্য আমরা খাওয়া দাওয়া করি, যার জন্য আমরা গরম পোশাক পরি। তাই জন্য মেয়েটা প্রথম ইমাজিনেশন করলো কি একটা স্টোভ। সেকেন্ড ইমাজিনেশন কি করলো, তার কাছে খিদে পেয়েছিল, তাই সে দেখতে পেলো ডাক, কারণ একটু আগে রাস্তা দিয়ে আসছিল, খাবার দেখেছিল। তাহলে মেয়েটার মেনলি যে জিনিসগুলো সে পায়নি সেই জিনিসগুলো সে ইমেজিন করছে থ্রু দ্য বার্নিং অফ এ ম্যাস্টিক জ্বালিয়ে সে সেইগুলো ইমেজিনেশন করছে। তো যাই হোক, যেই ওটা খেতে গেল আবার ম্যাস্টিকটা নিভে গেল, ন্যাচারালি আবার পুরো ইমেজিনেশনটা, পুরো যেটা সে ভাবছিল পুরো জিনিসটা অফ হয়ে গেল। ক্লিয়ার? তারপরে সে আবার একটা জ্বালালো ম্যাস্টিক। এবারে কি দেখতে পেলো, সে দেখতে পেলো একটা ক্রিসমাস ট্রি এর সামনে এসে দাঁড়িয়ে আছে। ক্রিসমাস ট্রি জানি, ক্রিসমাস ট্রি আমরা মেনলি নিউ ইয়ারের সময় রাখি, 25 ডিসেম্বরের ক্ষেত্রে রাখি। তো এই যে ক্রিসমাস ট্রিটা তার দেখে লাগছে কি বেশ বড়। অবভিয়াসলি একটা চাইল্ড, ছোট্ট বাচ্চা, তার কাছে বড়ই হবে। কিন্তু সে গত বছর কোনো একটা বাড়িতে, কোনো একটা রিচ মার্চেন্টের বাড়িতে একটা ক্রিসমাস ট্রি দেখেছিল না। এই ক্রিসমাস ট্রি তার থেকে কিন্তু বেশ বড় সাইজের। ক্লিয়ার? ভালো করে দেখো, আবার সে সেটা ইমেজিন করছে। একটা বাচ্চা কি চায়? প্রথমত বেসিক নিডস, খাবার, তাই তো, হিট চাইছে। তারপরে সে ইমেজিন করছে সবাই এনজয় করছে, আমিও করব। আমরা অনেক জায়গায় দেখি যখন আমরা উৎসবের দিনে খুব আনন্দ করি, কিছু কিছু মানে ইকোনমিক্যালি চ্যালেঞ্জ পার্সন তারা কি করে, রাস্তার ধারে দাঁড়ায়, তারা হয়তো বেক করে, তারা হয়তো ছোট বাচ্চাকে কোলে নিয়ে তোমার কাছে খাবার চাইতে আসে, তারা হয়তো অবাকভাবে তাকিয়ে থাকে যে সবাই আনন্দ করছে, আমি করতে পারছি না। মা তো সবাই সমান হয় না। আজকে আমাদের মা যেমন চায় আমাদের বেস্ট দিতে, তাদের মা হয়তো তাদেরকে বেস্ট দিতে চাইছে, কিন্তু তাদের কাছে সেই সামর্থ্য নেই, তাই তারা অবাক হয়ে তাকিয়ে থাকে। তো এই চাইল্ডটাও, তাদের পার্সপেক্টিভে হবে, এই চাইল্ডটাও ভাবছে সবার মতো আমি এনজয় করব। তাই তার থার্ড ইমাজিনেশন সে কি দেখলো না, একটা ক্রিসমাস ট্রি। বোঝা গেল? নেক্সট, এবার ক্রিসমাস ট্রি এর কাছে যেই গেল সে দেখলো ক্রিসমাস ট্রি চলে গেল। ফাইনালি আমি তোমাকে বলছি, এটা আমাদের লাইফে কি দরকার, আমাদের কিছু বেসিক নিডস যেটা বললাম, তাছাড়া কিছু ওয়ান্ট বলতে পারি যেগুলো তুমি চাও, আর তারপরে কিছু প্রিয় মানুষ যাদের সংস্পর্শে তুমি থাকতে চাও, যেমন আমাদের মা বাবা হয়, আমাদের বাড়ির কোনো রিলেটিভ হয়, কিছু বন্ধু বান্ধব হয়, যাদের সংস্পর্শে এলে আমরা একটু হ্যাপি ফিল করি, তাই না? তো এখানে মেয়েটাও লাস্ট যে ম্যাস্টিকটা জ্বাললো, লাস্ট কেন বলছি একটু পরে বলছি, কারণ তার কাছে আর ম্যাস্টিক ছিল না, শেষ হয়ে এসেছিল। জ্বালতে এরকম করতে করতে এক এক করে তার ইমাজিনেশন হচ্ছে, আর সে আলটিমেটলি সব ম্যাস্টিকগুলো জ্বালিয়ে দিয়েছে। ফাইনালি সে যখন ম্যাস্টিকটা জ্বালালো, সে দেখতে পেলো যতগুলো ছিল সেগুলো জ্বালিয়ে দিল। সে দেখতে পেলো তার সামনে দাঁড়িয়েছে তার গ্র্যানি, মানে ঠাকুমা। তো গ্র্যানিকে দেখে বাচ্চারা খুব খুশি হয়ে গেল, কারণ এই পৃথিবীতে একমাত্র গ্র্যানিই ছিল যে তাকে খুব ভালোবাসতো। ঠিক আছে? আমরা জানি নর্মালি আমরা আমাদের গ্র্যান্ড প্যারেন্টসদের কাছ থেকে একটু বেশি ভালোবাসা পাই। গ্র্যানি তার মতো বকে না, তার বাবার মতো বকে না, তার বাবার মতো বকে না। গ্র্যানি তাকে খুব ভালোবাসতো, কিন্তু আনফর্চুনেটলি গ্র্যানি আর নেই। এবার আমরা অনেক জায়গায়, অনেক কালচারে এটা বিলিভ করি, এটা বলি, শুনেও এসেছো তোমরা, যখন কোনো ডেথ পার্সনকে আমরা দেখি, ঘুমের ঘরে নয়, মানে চোখ বন্ধ করে নয়, আমরা যখন সামনে দেখি মনে করা হয় যেন আমরা মারা যাব, তাই না? এবার এই সময় মেয়েটাও দেখলো আকাশে একটা শুটিং স্টার দেখার মানে মেয়েটাকে তার গ্র্যানি বলেছিল যখন শুটিং স্টার আসবে তার মানে কি কেউ না কেউ মারা যাবে। তার মানে বুঝতে পারছো গল্পটা কোন দিকে এগোচ্ছে। যাই হোক, সে তার গ্র্যানিকে দেখিয়ে আনন্দে উত্তেজিত হয়ে সে বলল গ্র্যানি বলে সে চিৎকার করে উঠলো। আর গ্র্যানির কাছে সে যেন তার সমস্ত অভিযোগ জানাতে চাইলো, যে তার সাথে কি কি ইল ট্রিটমেন্ট হয়েছে, কি কি হয়েছে। কারণ আমরা যদি আমাদের কষ্ট কারোর সাথে শেয়ার করি হালকা লাগে, আর পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট কি জানো, কারোর সাথে নিজের দুঃখ না শেয়ার করতে পারা। এবার ভাবো, এই ছোট্ট বয়সে, অল্প বয়সেও সে কিন্তু তাকে লাইফের অনেক ডিসিশন তাকে নিতে হয়েছে, লাইফে সে লাইফটা বুঝে গেছিল কতটা কঠিন, তাই না? ছোট বয়সে, যেখানে খেলার বয়স, যেখানে আনন্দ করার বয়স, সেখানে সে অর্থ উপার্জন করতে বেরিয়েছে। তো যাই হোক, তার মনে অনেক চাপা কষ্ট ছিল যেগুলো সে গ্র্যানিকে বলতে চাইলো। আর সে এটাও চাইলো যেন গ্র্যানি তাকে কোলে করে এখান থেকে নিয়ে চলে যায়, কারণ এই পৃথিবীটা খুব হার্শ। তুমি অনেক ক্ষেত্রে দেখেছো, তুমি হয়তো কোনো রিলেটিভের বাড়ি যেতে চাইছিলে, গেলে, কিন্তু সেখানে তুমি বাজে ট্রিটমেন্ট পেলে, তখন তুমি কি বলো মা বাবাকে, আমাকে নিয়ে চলো, আমি আর থাকতে চাচ্ছি না। এরকম সেই খারাপ রিলেটিভ বাড়িটাও যেন মেয়েটার কাছে এখানে পৃথিবীর কাছে সে বাজে ট্রিটমেন্ট পেয়েছে, সব লোক তাকে বাজে ট্রিটমেন্ট করেছে, তাই জন্য সে কি চাইছে, গ্র্যানি তাকে নিয়ে যায়। কিন্তু আনফর্চুনেটলি গ্র্যানি তো মারা গেছে। মেয়েটা এটা বুঝতে পারছে না, সে তো ইমাজিন করছে। তো গ্র্যানি কি করলো, তাকে নিল আর মেয়েটাকে সেখান থেকে নিয়ে চলে গেল। মেয়েটা দেখলো সে আকাশের উপর দিয়ে উড়ে যাচ্ছে, আর অদ্ভুতভাবে তার যে খিদে পেয়েছিল, তার যে ঠান্ডা লাগছিল, কিছুই তার আর কষ্ট হচ্ছে না। ঠিক আছে? কেন বলতো? সত্যিকারেরই মেয়েটা মারা গেছে, মেয়েটা আর বেঁচে নেই। কারণ সে ঠান্ডায়
সেই ঠান্ডা পেয়ে সেই ঠান্ডায় কষ্টে, খিদের কষ্টে, মানসিক কষ্টে সে পৃথিবী ছেড়ে চলে গেছে। এই নিষ্ঠুর পৃথিবীতে সে আর থাকতে চায় না, তার গ্র্যানি তাকে নিয়ে গেল। তো পরের দিন সকালে সব লোক দেখলো একটা মেয়ে রাস্তায় পড়ে আছে, তাকে নিয়ে বেশ কিছু ভিড় হয়েছে। সবাই বুঝতে পারলো যে এই মেয়েটা হয়তো ঠান্ডাতেই মারা গেছে, কারণ তার কাছে বেশ কয়েকটা পোড়া ম্যাস্টিক পড়েছিল। ঠিক আছে, তো এই পোড়া ম্যাস্টিকগুলো সবাই দেখে বুঝতে পারলো মেয়েটা হয়তো নিজেকে গরম রাখার চেষ্টা করেছে, অ্যাকচুয়ালি বৃথা চেষ্টা করেছে, আর এই ঠান্ডায় এই কষ্টে মারা গেছে। সবাই বুঝতে পারলো মেয়েটা মারা গেছে হয়তো ঠান্ডায়, কিন্তু কেউ বুঝতে পারলো না মেয়েটার সাথে কি কি ট্রিটমেন্ট হয়েছিল, তাকে কতটা বাজে ট্রিট করা হয়েছিল এই পৃথিবীতে। আর শুধু তাই নয়, মেয়েটা মারা যাওয়ার আগে কত কিছু ইমেজিন করেছিল। গল্পের এই নোটেই, এই মেসেজেই গল্পটা শেষ হচ্ছে। আর সেই জন্যই বলা হচ্ছে দ্য লিটল ম্যাচ গার্ল। হয়তো এখানে লিটল বলতে দ্য গার্ল ওয়াজ টু লিটল টু আন্ডারস্ট্যান্ড দ্য কমপ্লেক্সিটি অফ দিস ওয়ার্ল্ড। ঠিক আছে, এই যে ওয়ার্ল্ডটা কতটা নিষ্ঠুর সেটা বোঝার জন্য মেয়েটা সত্যিই খুব ছোট ছিল। ঠিক আছে, তো যেটা প্রথমেই বলেছিলাম গল্পের দুটো সাইড হয়, সেরকম করে ভালো খারাপ। তো এই গল্পটা পড়ে তোমাদের কেমন লাগলো জানিও। আমার তো খুব ভালো লেগেছে, বেশ ইউনিক গল্প। আর এটা তোমাদের বোর্ড এক্সামেও আছে। আশা করছি তোমাদের এক্সপ্লেনেশন ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক ইট, শেয়ার করো তাদের সাথে, যাদের সাথে শেয়ার করলে মনে হয় তারা উপকৃত হবে। আর এরকম আরও কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা জানো যে আমার স্পেশালাইজেশন ইংলিশ গ্রামার, তবে আমি চেষ্টা করছি যাতে তোমাদের ইংলিশ লিটারেচারটাও তোমাদের একটু হেল্প করা যায়, সেই উদ্দেশ্যেই ভিডিও করা। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আচ্ছা, যদি কেউ প্রথমবার চ্যানেলে এসে থাকো, টেলিগ্রাম চ্যানেলে আমাদের জয়েন করতে পারো। সায়ন্তন স্যার 02 লিখলে তোমরা চ্যানেল পেয়ে যাবে, যেখানে আমরা গ্রামার প্র্যাকটিস করি। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, ভালো থেকো সবাই।